বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের আলোচনা নিয়ে। সো কলিজার ভাই বোন, এই পর্বে আমরা ন্যারেশনের বেসিক যে রুলস অর্থাৎ ন্যারেশনের বেসিক নিয়ে আলোচনা করব। সো কলিজার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। দেখেন, ন্যারেশনের বেসিক আলোচনায় আমরা যদি দেখি, ন্যারেশন অথবা স্পিচ, অনেক সময় ন্যারেশন লেখা মানে পরিবর্তন করে স্পিচ কিন্তু বলে দিতে পারে একই কথা। বাংলা অর্থ হচ্ছে উক্তি। বাংলা অর্থ কি? ন্যারেশন, উক্তি। আচ্ছা, ন্যারেশনের কথাটা আসছে হচ্ছে ন্যারেট শব্দ থেকে, যেটা বাংলা অর্থ হচ্ছে বর্ণনা করা, ভার্ব। নাউন হচ্ছে ন্যারেশন, যার বাংলা অর্থ হচ্ছে উক্তি অথবা স্পিচ, অর্থাৎ ন্যারেশন অর স্পিচ। ওকে, ফাইন। কোনো ব্যক্তি কথা বলার সময় যা বলেন তাই ন্যারেশন বা স্পিচ। এই যে আমি সরি, এখন আপনাদের সাথে কথা বলছি, আপনাদেরকে আমি পড়াচ্ছি, এটাকেই বলা হয় ন্যারেশন। অর্থাৎ কোনো ব্যক্তি কথা বলার সময় যা বলেন তাই ন্যারেশন অথবা উক্তি অথবা স্পিচ। ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। যেমন ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। তার মানে ভালো করে জানতে হবে, ন্যারেশন দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন, আর একে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ইনডাইরেক্ট এর প্রনাউন্সিয়েশন আপনি ডিরেক্ট ইনডিরেক্টও বলতে পারেন। বোথ আর কারেক্ট। আই মিন ডাইরেক্ট ডিরেক্ট, ইনডাইরেক্ট ইনডিরেক্ট, বোথ আর কারেক্ট। তাহলে ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। আমরা ডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা একটু দেখে নিই যে কি দেওয়া আছে। বলছে ডাইরেক্ট ন্যারেশনে যে বক্তার বক্তব্য কোনোরূপ পরিবর্তন না করে হুবহু তুলে ধরাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। অর্থাৎ কোনো বক্তার বক্তব্য কোনো পরিবর্তন না করে আপনি যদি বক্তা যেভাবে বলছে ঠিক একইভাবে একই সুরে বলেন, সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। এক্ষেত্রে বক্তার বক্তব্যটুকু ইনভার্টেড কমা এর ভেতরে থাকে। তার মানে বুঝতে পারেন কথাটা, যে বক্তার বক্তব্যের যে কথা ওইটা কি ইনভার্টেড কমার ভেতরে থাকতে হবে। তার মানে আমরা জানি যে একটা বক্তব্য দিচ্ছে, সে বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে থাকতে হবে। এটাকে বলা হয় ইনভার্টেড কমা, এর মধ্যে থাকতে হবে। এর মধ্যে যে স্পিচটা থাকবে ওটাকে বলা হবে হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। যেমন তারিন সেড আই ফিল সিক টুডে। তারিন বলল আমি আজ অসুস্থ বোধ করছি। তারিন সেড আই ফিল সিক টুডে। আই ফিল সিক টুডে। ভালো কথা। এই যে দেখেন, এইখানে কমা দেওয়া আছে, এইখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে। এর ভেতরে আই ফিল সিক টুডে, এটুকু বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। তার মানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন চেনার এক নম্বর উপায় হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনে 100% ইনভার্টেড কমা দেওয়া থাকবে। 80। ডাইরেক্ট ন্যারেশন এর প্রধান দুটি অংশ হলো, ডাইরেক্ট ন্যারেশনের দুটি প্রধান অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? দুটি প্রধান অংশ থাকবে। নাম্বার 1 রিপোর্টিং ভার্ব, নাম্বার 2 রিপোর্টেড স্পিচ। মনে রাখেন, এখানে একটা বাক্য লিখে আমি দেখানোর চেষ্টা করি, হোপস আপনাদের এটা কাজে লাগবে। এখন যদি লিখি, মনে করেন লেখা আছে যে মানিক সেড কমা ইনভার্টেড কমা ইংলিশ ইজ ইজি ফুল স্টপ ইনভার্টেড কমা। মানিক সেড ইংলিশ ইজ ইজি। এখন ডাইরেক্ট ন্যারেশন চেনার উপায় কমা ইনভার্টেড কমা থাকবে। তো আমরা কমা দিছি, ইনভার্টেড কমা দিছি। ওকে, ফাইন, ভালো কথা, আর কোনো কথা নাই, মনে রাখেন। এখন ডাইরেক্ট ন্যারেশনের প্রধানত দুটি অংশ থাকে। কয়টা অংশ থাকবে? দুটি। কলেজার ভাই বোন, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। ডাইরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকবে। একটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, আর একটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে দেখেন, আমি কিভাবে বুঝবো কোন অংশটা রিপোর্টিং ভার্ব আর কোন অংশটা রিপোর্টেড স্পিচ? প্রশ্ন ওঠে না? সহজ করে মনে রাখার চেষ্টা করবেন। ইনভার্টেড কমার ভেতরে, ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের যে অংশ, ইনভার্টেড কমার ভেতরের যে অংশ থাকবে এই অংশটাকে বলা হবে
রিপোর্টেড স্পিচ। আবারও বলি, ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকবে তাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। আমি সংক্ষেপে RS লিখে রাখলাম, রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টেড স্পিচ। এইবার বাকি থাকে কি কলিজার ভাই বোন বলেন তো? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, রিপোর্টিং ভার্ব। তার মানে এইটা যদি রিপোর্টেড স্পিচ হয়ে থাকে, কমার বাহিরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে বলা হবে RV, মানে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আবারও বলি, কমার বাহিরে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভেতরে যে স্পিচ বাক্য দেওয়া থাকবে সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। বুঝতে পারছি? ওকে, এইটার আলোচনায় এখানে করে দেওয়া আছে। যেমন দেখেন, রিপোর্টিং ভার্ব জিনিসটা কি এটা একটু বুঝে নেই। বক্তার বক্তব্যের বাইরের ভার্বটিকে, যে বক্তব্য বাইরের ভার্ব, বক্তব্য কোনটা? ইংলিশ ইজ ইজি। বক্তাকে মানিক, বক্তব্য কোনটা? ইংলিশ ইজ ইজি, এটা হচ্ছে বক্তব্য। তাহলে বক্তার বক্তব্যের বাইরের ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলে। তাই এইটা যদি রিপোর্টেড স্পিচ অর্থাৎ বক্তব্য হয়, বাইরের ভার্ব কোনটা আছে? সেড, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ইনভার্টেড কমায়ের বাইরের ভার্বটি রিপোর্টিং ভার্ব। উপরের উদাহরণটিতে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই যে উদাহরণে সেড আছে এটাকে বলা হবে হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে ফাইন, আর কোনো কথা নাই, আমরা সামনের দিকে আগাই। এবার রিপোর্টেড স্পিচ, এটা তো জানা হয়ে গেছে। রিপোর্টিং ভার্ব ধরতে পারলে রিপোর্টেড স্পিচ তো আগে ধরা শিখে গেছি। রিপোর্টেড স্পিচ অলওয়েজ কার মধ্যে থাকবে? ইনসাইড অব ইনভার্টেড কমা। ইনসাইড অব ইনভার্টেড কমা, I mean reported speech will be always given inside of reported, inverted comma, সবসময় ইনভার্টেড কমার ভিতরে দেওয়া থাকবে। তার মানে আই ফিল সিক, এটাকে বলা হবে হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখেন, রিপোর্টেড স্পিচের সংজ্ঞা পড়লেই আমরা বুঝতে পারবো। ইনভার্টেড কমা এর ভেতরের অবস্থিত বাক্যটিকে রিপোর্টেড স্পিচ বলা হয়। উপরের উদাহরণটিতে আই ফিল সিক টুডে হচ্ছে রিপোর্টেড স্পিচ। আই ফিল সিক টুডে হচ্ছে রিপোর্টেড স্পিচ। তার মানে আমরা রিপোর্টিং ভার্ব শিখলাম, রিপোর্টেড স্পিচও শিখে গেছি। কলিজার ভাই বোন বলেন তো, এখন আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে ডাইরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট ন্যারেশন চেনার উপায় কি? তো ডাইরেক্ট ন্যারেশন চেনার উপায়টা হচ্ছে কমা ইনভার্টেড কমা থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমা বাধ্যতামূলক থাকবে। তো ডাইরেক্ট ন্যারেশনে কয়টা অংশ থাকবে কলিজার ভাই বোন? দুটি অংশ থাকবে। কয়টা অংশ? দুটি অংশ। একটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, আর একটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এখন দুটি অংশ, কোনটা রিপোর্টিং ভার্ব এবং কোনটা রিপোর্টেড স্পিচ, এটা কিভাবে বুঝবো? প্রশ্ন মনে মনে অনেকের চলে আসছে। তার মানে যদি আমরা লক্ষ্য রাখবো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ বোঝার জন্য লক্ষ্য রাখবো ইনভার্টেড কমার দিকে। কার দিকে কলিজার ভাই বোন? ইনভার্টেড কমার দিকে খেয়াল রাখবো। ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকবে, আমরা চোখ মুখ নাক কান বন্ধ করে, আম সরি টু সে, নাক বন্ধ করার দরকার নাই, মারা গেলে আবার মামলা করে দেবেন, ঠিক না? ওকে, আম জাস্ট কিডিং। অর্থাৎ রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ বোঝার জন্য আমাদের নজর রাখতে হবে কোথায়? ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমার ভেতরে যে স্পিচ বাক্য সেন্টেন্স দেওয়া থাকবে সেটাকে সরাসরি নোক অর্থাৎ চোখ কান নাক মুখ বন্ধ করে বলে দিতে পারবো এটা রিপোর্টেড স্পিচ। ভালো কথা। এখন এসে দেখি ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন বুঝতে পারছি, আমাদের এখন ধারণা নিতে হবে ইনডাইরেক্ট ন্যারেশনের। তো লেটস স্টাডি, এটা শুরু করে চলেন। ইনডাইরেক্ট ন্যারেশন বক্তার বক্তব্যকে হুবহু, ইনডাইরেক্ট ন্যারেশন বক্তার বক্তব্যকে হুবহু তুলে না ধরে অর্থ অপরিবর্তিত রেখে নিজের মতো করে ব্যক্ত করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। তার মানে আমি একটা কথা বলতেছি, এটাকে বলা হয় স্পিচ অথবা ন্যারেশন। আমার কথা যখন আপনি বলবেন, আপনার মতো করে অর্থের পরিবর্তন করা যাবে না। মাইন্ড ইট।
উইদাউট চেঞ্জিং দ্য মিনিং ইউ ক্যান চেঞ্জ or ইউ ক্যান টেল ইট অ্যাকর্ডিং টু ইউ। আপনার মতো করে বলতে পারবেন। বলা এটাকে ইনডিরেক্ট অথবা ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যেমন তারিন said that she felt sick that day। তারিন বলল যে সে সেদিন অসুস্থ বোধ করেছিল। আমি একটা বাক্য লিখেছিলাম যে মানিক said কমা ইনভার্টেড কমা ইংলিশ ইজ ইজি। ধরেন এটা ছোট্ট করে লিখে বল, ইংলিশ ইজ ইজি। এটা ছিল ডাইরেক্ট ন্যারেশন, তাই না কলিজার ভাই বোন? এক্স্যাক্টলি, একদম স্পেসিফিকলি বুঝতে পারছেন। এটা ছিল হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এখন আমি এটাকে যখন ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব কিভাবে? দায়িত্ব হচ্ছে বক্তব্যটাকে আমি ঠিকই বলবো কিন্তু আমার মতো করে। মানিক, বক্তা ঠিক রাখতে হবে, কে বলছে? মানিক। রিপোর্টিং ভার্ব ঠিক রাখতে হবে, মানিক সেইড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হবে। কি লিখতে হবে? দ্যাট। এটার রুলস শিখে দেবো, নো ওয়ারি, আমরা তো যাইনি, জাস্ট দেখানোর জন্য। কমা ইনভার্টেড কমার পরিবর্তে সবসময়ই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হয়। মানিক সে দ্যাট, ইংলিশ সাবজেক্ট, ইংলিশের তো কোনো পরিবর্তন নাই, ইংলিশ। এইবার টেন্সের পরিবর্তন করতে হবে। ইজ আছে, প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হয়, ইজ হয়ে যাবে অজ ইজি, ফুল স্টপ। মানিক সেড দ্যাট ইংলিশ অজ ইজি। এই ছিল হচ্ছে আনসার। প্রথম যে আমি বাক্য লিখেছিলাম সেটা দেখানোর জন্য। এইবার যদি আমরা তারিনের যে বক্তব্য ছিল, তারিন সেড কমা ইনভার্টেড কমা আই ফিল সিক টুডে। তার মানে তারিন সেড কমা ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হয়েছে। কি ব্যবহার করতে হয়েছে? দ্যাট। তারিন সেড দ্যাট আই ফিল সিক টুডে। আমি অসুস্থ। আমি বলতে কার কথা বলছে বলেন তো কলিজার ভাই বোন? এক্স্যাক্টলি, ওয়াও, ব্রিলিয়ান্ট, সুপার ব্রিলিয়ান্ট। তার মানে আই বলতে তারিনের কথা বলছে। তারিন অফকোর্স এটা ফিমেল, গার্ল, এর ক্ষেত্রে প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে শি। তার মানে আয়ের পরিবর্তে হয়ে গেল শি। দেওয়া ছিল ফিল, দেওয়া কি ছিল প্রশ্নে? ফিল, সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফিল থেকে ফেল্ট, শি ফেল্ট সিক। টুডে থাকলে এর পরিবর্তে লিখতে হয় দ্যাট ডে। টুডে থাকলে এর পরিবর্তে লিখতে হয় দ্যাট ডে। কি লিখতে হয়? দ্যাট ডে। টুডে থাকলে এর পরিবর্তে লিখতে হয় দ্যাট ডে। গট ইট? এর জন্য আনসার হয়েছে তারিন সেড দ্যাট শি ফেল্ট সিক দ্যাট ডে। তারিন বলল যে সে সেদিন অসুস্থ বোধ করেছিল। আমরা কিন্তু পরিবর্তন করেছি কোনটা? আমার মতো করে কথা বলার জন্য, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করিনি। একই কথা, তারিন অসুস্থ আগেও যে ছিল এখনো। আচ্ছা, আই সরি। ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে যেসব বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তার মানে আমাকে কি জানতে হবে? আমি যে ন্যারেশনটা পরিবর্তন করব, আমার কি পরিবর্তন করতে জানা দরকার? নাম্বার 1, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, যেটা আমরা শিখছি। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কোনটা মনে আছে তো কলিজার ভাই বোন? কমা, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরের যে ভার্বটা দেওয়া থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যেমন বলছিলাম মানিক সেড, ওই সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ ফর্ম ভালো করে জানতে হবে। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ ফর্মগুলো ভালো করে জানতে হবে। যেমন আই, এটা হচ্ছে সাবজেক্টিভ। মি, এটা হচ্ছে অবজেক্টিভ। মাই, এটা হচ্ছে পসেসিভ। মাইন, এটা হচ্ছে পসেসিভ। উই, এটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টিভ। আস, এটা হচ্ছে অবজেক্টিভ। আওয়ার, এটা হচ্ছে পসেসিভ। আওয়ার্স, এটা হচ্ছে পসেসিভ। ইউ, সাবজেক্টিভ। ইউ, অবজেক্টিভ। ইয়োর, পসেসিভ। ইয়োর্স, এটাও পসেসিভ। সেম ওয়েতে হি, সাবজেক্টিভ। হিম, অবজেক্টিভ। হিজ, এটা হচ্ছে পসেসিভ। দ্য সেম ওয়ে she, subjective, her, objective, her,
পসেসিভ, হার্স পসেসিভ। এরপরে দেই, দেই সাবজেক্টিভ, দেম অবজেক্টিভ, দেয়ার পসেসিভ, দেয়ার্স পসেসিভ। আচ্ছা, এই হচ্ছে আমাদের 2 নম্বরের আলোচনা। নাম্বার 3, পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন আপনাকে জানতে হবে যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলো পরিবর্তনের নিয়ম নিচে আলোচনা করে দেব, তখন আমরা আসি, মানে বিস্তারিত বলবো। এখন নিচের দিকে যায়। নাম্বার 4, টেন্স পরিবর্তনের নিয়ম। কোন টেন্স থাকলে কোনটাতে পরিবর্তন করতে হবে, এটা ইজি আমরা দেখাবো এখানে ইনশাআল্লাহ। নাম্বার 5 অ্যান্ড ফাইনাল ওয়ান, অ্যাডভার্বস এবং ডেমনস্ট্রেটিভস পরিবর্তনের নিয়ম। অর্থাৎ অ্যাডভার্বস কিভাবে পরিবর্তন করতে হয়, যেমন টুডে, এটা অ্যাডভার্ব, পরিবর্তন হয়ে যায় দেই। নাও, এটা অ্যাডভার্ব, পরিবর্তন হয়ে যায় দেন। এরকম আরও আছে। ইয়েস্টারডে পরিবর্তন হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, আসেন ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের নিয়মসমূহ শুরু হয়ে গেল। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের নিয়মসমূহ, অর্থাৎ ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের নিয়মসমূহ, মানে একের অধিক পরিবর্তনের নিয়ম। পার্সন পরিবর্তনের নিয়ম, আমাকে প্রথমে শিখতে হবে পার্সন পরিবর্তনের নিয়ম। দেখেন, রিপোর্টেড স্পিচ এর পার্সন নিচের ছকে উল্লেখিত নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়। পার্সন পরিবর্তনের নিয়ম। ফার্স্ট পার্সন আই এবং উই রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন ইউ থাকে, তাহলে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পার্সন যদি থাকে, এর কোনো পরিবর্তন করা যায় না, মাইন্ড ইট। থার্ড পার্সন যদি থাকে, এর কোনো পরিবর্তন করা যায় না। তাহলে কিভাবে শিখব? ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। থার্ড পার্সন থাকলে এর কোনো ধরনের পরিবর্তন নাই। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা ইনশাল্লাহ ক্লিয়ার করে নেব। এক্সাম্পলগুলো দেখলেই আমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। দেখেন তো কলিজা ভাই বোন, একটু লক্ষ্য করে এক্সাম্পল। প্রথমটা ফার্স্ট পার্সন অনুযায়ী ডাইরেক্ট ন্যারেশনে লেখা আছে, আমান সেড আইভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। আমান সেড আইভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। আচ্ছা, এইটা ডাইরেক্ট ন্যারেশন আছে, চিনব কিভাবে? কলিজার ভাই বোন দেখেন তো মনে পড়ে কিনা। আমি শুরুতে আলোচনায় বলছিলাম ইনভার্টেড কমা থাকতে হবে। কি থাকতে হবে? ইনভার্টেড কমা থাকতে হবে। তাহলে এইখানেও দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা আছে। যেহেতু ইনভার্টেড কমা আছে, তার মানে নিঃসন্দেহে এটা ডাইরেক্ট ন্যারেশন। ফাইন, এবার আমরা ইনডাইরেক্ট রূপান্তর করব। আমান টোল্ড দ্যাট, সেইড থাকলে এখানে একটু আমরা চেঞ্জ করব, চেঞ্জ আনবো এইখানে পরিবর্তনের ক্ষেত্রে। প্রশ্নে যদি রিপোর্টিং ভার্বটা শুধুমাত্র সেইড লেখা থাকে, এর পরিবর্তে আনসারে আমরা সেইডটাই লিখব। কিন্তু সেইডের পর যদি প্রেপোজিশন টু থাকে, তাহলে এর পরিবর্তে টোল্ড লিখব। আপনি সেইডের পরিবর্তে টোল্ড লিখলে যে মহাপাপ হবে এমন কথা নাই, বাট স্ট্যান্ডার্ড কথা শুধু সেইড থাকলে সেইডে লিখব, কিন্তু সেইডের পরে টু প্রেপোজিশন হিসেবে থাকলে এর পরিবর্তে লিখব টোল্ড। যেহেতু প্রথম বাক্যে সেইড আছে, আমরা এক্ষেত্রে সেইডে লিখব। আমাদের মূল বই আপনারা সেইড পাবেন, এটা টাইপিং মিস্টেক। আমাদের যে বই ইজি অর্থাৎ টেকনিক, যে ইজি ইংলিশ গ্রামার বই, এখানে আপনি পাবেন, নো ওয়ারি, কারেক্ট ওয়েতে। তাই আমান সে দ্যাট অথবা টোল দ্যাট আই, দেখেন তো কলেজা ভাই বোন, এখানে আই আছে। আই কোন পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন। আই কোন পারসন? ফার্স্ট পারসন। ও ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট।
রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, এর সাবজেক্ট হচ্ছে আমান। তাহলে আমানকে ধরলে আমান অবশ্যই বয়, তাহলে প্রোনাউন ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন, আমানের পরিবর্তে আমি আমান লিখলে সমস্যা কোথায়? প্রশ্ন উঠতে পারে, আপনি অনেকে এটা বুঝেন না। কেন আমান লিখব না? এখানে হি কেন লিখব? এই যে দেখেন দ্যাটের পরে হি লিখছে, এই হি বলতে কার কথা বলছে? আমানের কথা বলছে। তো আমানের কথা যদি বলে থাকে, আমি কেন হি এর জায়গায় আমান লিখব না? প্রশ্ন ওঠে না? অবশ্যই ওঠে। এক্স্যাক্টলি, এটা অনেকেই ভালো করে ব্যাখ্যা দেয় না। মনোযোগ দিয়ে খেয়াল করেন। আয়ের দিকে তাকান তো কলিজার ভাই বোন। আয়, এই যে আয়, এটা কি নাউন নাকি প্রোনাউন? বলেন তো, নাউন নাকি প্রোনাউন? আয় অবশ্যই এটা প্রোনাউন। আয়টা কি প্রোনাউন। তো আপনি যখন প্রোনাউনকে বাদ দিবেন, এর পরিবর্তে যাকে বসাবেন তারও প্রোনাউন হতে হবে। মাইন্ড ইট। আবার বলি, আপনি যখন প্রোনাউনকে বাদ দেবেন, প্রোনাউনের পরিবর্তে আপনাকে প্রোনাউনই ব্যবহার করতে হবে। যাকে আনবেন তারও প্রোনাউন ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে এইখানে আই হচ্ছে প্রোনাউন, আইটা কি প্রোনাউন। তো এই প্রোনাউন আইটাকে যখন আমি বাদ দেব, এর পরিবর্তে যাকে বসাবো তারও প্রোনাউন হতে হবে। তা আইকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এর পরিবর্তে কাকে বসাবো? দেখেন আমান, কাকে? আমান। তা আমি তো আমান তো নাউন, আমান কি নাউন, তা আমি তো নাউন বসাতে পারবো না। কি বসাতে হবে কলজা ভাই বোন? প্রোনাউন। তো আমানের প্রোনাউন হচ্ছে হি, এই জন্য এখানে হি ব্যবহার করা হয়েছে। মাইন্ড ইট। ওকে, আমান said that or told that I have completed my work। এটা টেন্সের পরিবর্তন, বলছে I have completed my work, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরিবর্তন হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এর জন্য he had completed his work, he had completed his work। আচ্ছা, সেকেন্ড পারসন অনুযায়ী, টিচার said to me, শিক্ষক আমাকে বললেন, you do well in the examination, তুমি পরীক্ষায় ভালো করো, তুমি পরীক্ষায় ভালো করো। ওকে ফাইন। তা ইনডাইরেক্টে দেখেন, ইনডাইরেক্টে টিচার told me that, এই যে দেখেন said to আছে, এই জন্য এখানে told লিখবো। কি লিখবো? told লিখবো। টিচার told me that, এই যে ইউটা কিন্তু কলিজার ভাই বোন সেকেন্ড পারসন। কোন পারসন? সেকেন্ড পারসন। ইউটা সেকেন্ড পারসন হওয়ার কারণে, সেকেন্ড পারসন হওয়ার কারণে ও ফলো করবে অবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্ব সেইড এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে মিকে যদি ফলো করে পরিবর্তন হয়, ইউটাকে বাদ দেবো আমি, ইউ হচ্ছে প্রোনাউন, বাদ দিয়ে কাকে লিখবো? মি। তাই মি এর প্রোনাউন কি? আয়। এই জন্য দেখেন আনসারে আই লেখা হয়েছে। তাহলে টিচার টোল্ড মি দ্যাট আই, ডু আছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কি ডিড, আই ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। টিচার টোল্ড মি দ্যাট আই ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডাইরেক্ট, হি সেড টু মি she attended the meeting, he said to me she attended the meeting। দেখেন এখানে said to আছে, এর পরিবর্তে আমরা কি লিখব? told লিখব। he told me that, he told me that। এইখানে দেখেন সাবজেক্ট কি আছে কলিজার ভাই বোন? she আছে। সেটা কি? অবশ্যই থার্ড পারসন, এর কোনো পরিবর্তন করা যাবে না, এই জন্য শির জায়গায় she লিখছি। he told me that she had attended the meeting। এইখানে attended এটা V2 অর্থাৎ past tense আছে। প্রশ্নে যদি V2 থাকে, আনসারে had প্লাস V3 লিখতে হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি attended আছে V2, আমাকে V3 তে নিতে হবে। he told me that she had attended the meeting, she had attended the meeting। এই ছিল হচ্ছে পারসন পরিবর্তনের রুলসগুলো। এখন আমরা টেন্স পরিবর্তন শিখব। কি শিখব কলজা ভাই বোন? টেন্স পরিবর্তন করা শিখব।
টেন্স পরিবর্তনের নিয়ম বলল রিপোর্টেড স্পিচ এর টেন্স নিচের ছকে উল্লেখিত উল্লিখিত নিয়মানুযায়ী পরিবর্তিত হয়। আচ্ছা, উল্লেখিত নিয়ম অনুযায়ী এটা একার হবে, উল্লেখিত নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। আমরা এটা এখন পরিবর্তন করব। তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্স ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে ইনডাইরেক্ট করার সময় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে নো চেঞ্জ পাস্ট পারফেক্টই হবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে নো চেঞ্জ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট করতে হয়। উইল থাকলে উড লিখতে হবে, শ্যাল থাকলে শুড লিখতে হবে, ক্যান থাকলে কুড লিখতে হবে, মেই থাকলে মাইট লিখতে হবে। মানে এটা হচ্ছে মোডালসের ব্যবহার। ওকে ফাইন, এই ছিল হচ্ছে টেন্সের পরিবর্তনের নিয়ম। আপনারা একটু মনে রাখবেন সহজ করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে। এই ছিল হচ্ছে পরিবর্তনের নিয়ম। এবার আমরা অ্যাডভার্বস ও ডেমনস্ট্রেটিভ এর পরিবর্তন শিখব। অ্যাডভার্বস এবং ডেমনস্ট্রেটিভ যে আছে এর পরিবর্তন। রিপোর্টেড স্পিচ এ উল্লেখিত কিছু শব্দকে পরিবর্তনের নিয়ম। এখন যে শব্দগুলো থাকবে এই শব্দ পরিবর্তনের নিয়মগুলো আমরা শিখে নেব। এটা হবে উল্লেখিত, এটা আমাদের বইয়ে ঠিক থাকবে স্পেলিংটা, উল্লিখিত না উল্লেখিত, হোয়াটএভার। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। প্রশ্নে যদি দিস থাকে আনসারে হয়ে যাবে দ্যাট। প্রশ্নে যদি দিস থাকে আনসারে হয়ে যাবে দোজ। প্রশ্নে যদি হিয়ার থাকে আনসারে হয়ে যাবে দেয়ার। প্রশ্নে যদি কাম থাকে আনসারে হয়ে যাবে গো। প্রশ্নে যদি অ্যাগো থাকে আনসার হয়ে যাবে বিফোর। প্রশ্নে যদি নাও থাকে আনসার হয়ে যাবে দেন অথবা অ্যাট দ্যাট মোমেন্ট, তবে দেনটা বেশি ব্যবহার করে। আচ্ছা, কোয়েশ্চেনে যদি টুডেই থাকে আনসার হয়ে যাবে দ্যাট ডে। কোয়েশ্চেনে যদি টুনাইট থাকে আনসার হয়ে যাবে দ্যাট নাইট। আনসার কি হয়ে যাবে? দ্যাট নাইট। কোয়েশ্চেনে যদি টুমরো থাকে আনসার হয়ে যাবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। কোয়েশ্চেনে যদি দ্য ডে আফটার টুমরো থাকে, পরশু দিন থাকে, আনসার হবে দ্য সেকেন্ড ডে ফলোয়িং। দ্য সেকেন্ড ডে ফলোয়িং, এটা হবে আনসারে। দ্য ডে আফটার টুমরো, দ্য সেকেন্ড ডে ফলোয়িং। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। দ্য ডে বিফোর ইয়েস্টারডে থাকলে গত পরশু দিন থাকলে, ওকে, তার মানে দ্য সেকেন্ড ডে প্রেসিডিং, গত দিনের আগে দিন, দ্য সেকেন্ড ডে প্রেসিডিং। লাস্ট নাইট থাকলে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ অথবা দ্য মান্থ বিফোর, দ্য মান্থ বিফোর। লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার অর দ্য ইয়ার বিফোর, দ্য ইয়ার বিফোর। নেক্সট ডে বা নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার, পরবর্তী দিন, সপ্তাহ, বছর, এগুলো যদি থাকে এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে দ্য ফলোয়িং ডে, উইক, মান্থ, ইয়ার, এটা ব্যবহার করতে হবে। অ্যাট ওয়ান্স থাকলে ইমিডিয়েটলি, অ্যাট ওয়ান্স থাকলে কি করতে হবে? ইমিডিয়েটলি লিখতে হবে।
হেন্স যদি থাকে দেন্স লিখতে হয়, এ কারণে সে কারণে। হায়দার যদি থাকে দায়দার লিখতে হয় সেখানে, আয়দার এখানে, দায়দার সেখানে। দাস যদি থাকে সৌ লিখতে হয়, দাস থাকলে কি লিখতে হয়, সৌ লিখতে হয়। এগুলো হচ্ছে পরিবর্তনের রুলস, অর্থাৎ এভাবে আপনাকে পরিবর্তন করতে হবে কোনটা, অ্যাডভার্বস ও ডেমনস্ট্রেটিভ। ওকে, আচ্ছা এইবার আমরা পরের স্টেপগুলো দেখি। দেখেন পরের স্টেপগুলো, ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের কিছু ভার্বের পরিবর্তন। আবার দেখেন ভার্ব, কিছু ভার্বেরও পরিবর্তন আছে। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ এর কিছু ভার্বের পরিবর্তন। কোয়েশ্চেনে যদি খাম থাকে আনসারে গো লিখতে হবে, কিন্তু খাম থাকলে কি লিখতে হবে, গো লিখতে হবে। কামিং ব্যাক থাকলে কোনো পরিবর্তন নাই, গোয়িং ব্যাক না। ব্রিং থাকলে আপনাকে কি লিখতে হবে, টেক লিখতে হবে। যদি প্রশ্নে ব্রিং থাকে আপনাকে কি লিখতে হবে, চেক লিখতে হবে। কি লিখতে হবে, ঠিক লিখতে হবে। এই ছিল হচ্ছে ন্যারেশন এর প্রাইমারি স্টেপের ধারণা, অর্থাৎ পারসন পরিবর্তনের নিয়ম, টেন্স পরিবর্তনের নিয়ম, অ্যাডভার্বস এবং ডেমনস্ট্রেটিভ পরিবর্তনের নিয়ম। সো কলেজার ভাই বোন, এরকম সহজ সরল করে যদি আপনি ন্যারেশনটা নিজের আয়ত্ত রাখতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।